আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু ঘুরে ফিরে সবার বাসায় কিন্তু একই ধরনের কাজকর্মই থাকে। সকালের নাস্তা বানানো, সংসারের টুকটাক কাজকর্ম গুছিয়ে নেয়া, এগুলো তো প্রতিদিন থাকে। তার পাশাপাশি ঘরের অনেক কাজকর্মই থাকে। তো সকালবেলা এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এখানে জুনায়েদ থাকে, ও তো সকালবেলা স্কুলে চলে যায়। তারপর আমি নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এসে বাকি কাজ গুছিয়ে থাকি। সকালের সময়টাতে বেশ অনেক দিন দেখা যায় আমি কিছুটা সময় রেস্ট করি, আবার প্রায় দিন দেখা যায় ঘরের অন্যান্য টুকটাক কাজকর্ম গুছিয়ে থাকি। আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু সবাই কম বেশি চাই যে ঘরের কাজগুলো যাতে অল্প সময়ের মধ্যে আর সুন্দরভাবে পরিপাটি করে যাতে গুছিয়ে নিতে পারি। সেটার জন্য অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠাটা অনেক বেশি জরুরি। সকালের সময়টাতে না অনেকটা বরকত থাকে, কাজগুলো খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তবে এই কাজটা আমার খুব একটা বেশি করা হয় না, কারণ সকালের সময়টাতে দেখা যায় আমি প্রায় দিন একটু করে বিশ্রাম নিয়ে নিই। 1 থেকে 2 ঘন্টার মতো হবে, তা না হলে প্রচণ্ড মাথা ব্যথা হয় আমার। এর জন্য না আমি কখনো সকালের দিকে ওঠার পর যদি একটু না ঘুমাই, আমার সারাদিন আসলে আমার কাজ করার এনার্জি থাকে না। যদি মাথা ব্যথা শুরু হয় তখন তো পুরো দিনটাই আসলে কিভাবে যে কাটে কি বলবো, ভালো লাগে না। তো যার কারণে চাই যাতে এ ধরনের সমস্যা না হয়। তবে প্রতিদিন তো আর সমান যায় না। যেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওই দিন বুঝতে পারি সংসারের কাজকর্ম গুছিয়ে নেওয়াটা কতটা সহজ হয়ে যায়। তো সকালের দিকে বিছানাটাকে একটু করে চেঞ্জ করে নিয়েছি, সব কিছু গুছগাছ করে এখন আমি ঘরের ছোটোখাটো ক্লিনিংয়ের কাজগুলো গুছিয়ে নিব। এই কাজগুলো আমার প্রতিদিনকার রুটিন বলা চলে। এখন যদি এই কাজগুলো না করি কেন যেন একদমই শান্তি লাগে না। ঘর গোছাতে গোছাতে মনে হয় একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যে কোনো কিছু নিতে আসলে বা একটা জিনিস গোছাবো, তখন দেখা যায় কি এই জিনিসটা পরিষ্কার করতে বসে পড়ি। আমি জানি না কার কার সাথে এরকম হয়, আমার সাথে প্রায় সময় এটা হয়ে থাকে। ঘরের যে কোনো কিছু নিব বা যে কোনো কিছু একটা করতে চাই, ওই জায়গাটা আসলে মনে হয় না একটু করে মুছে পরিষ্কার করে নেই, তারপর বাকি কাজ গুছিয়ে নিব। আর আমার এই ক্যাবিনেটটার কথাও অনেক আপুরাই জিজ্ঞেস করে থাকেন। আমি অনেকবারই অনেক ভিডিওতে এটা সম্পর্কে আনসার দিয়েছি, তারপরেও অনেক নতুন নতুন আপুরা অ্যাড হন, যার কারণে ওনারা জানতে চান। আসলে আমিও সেটা বুঝতে পারি, আমরা যারা একটু ঘর সাজাতে গোছাতে পছন্দ করি তাদের কাছে না সবসময় এই জিনিসগুলি মাথায় ঘুরপাক খায়। এটা আমি নিয়েছিলাম লুলু থেকে, এখানে রিয়ালে প্রায় 25 রিয়ালের মতো নিয়েছে। তো যাই হোক, আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। আর এটা খুবই কাজের, অনেকগুলো রেক থাকায় না একসাথে অনেক জিনিসপত্র রাখা যায়। আর বিভিন্ন জিনিস দিয়ে না সাজিয়ে গুছিয়ে নিলে দেখতেও ভালো লাগে। সিম্পলের মধ্যে খারাপ না। আর আমার বাসায় যেহেতু কিচেন রুমটা অনেক বেশি ছোট, এর কারণেই আসলে আমি এটা নিয়েছি। আসলে সবার জায়গা, সেই সাথে সংসারের প্রতিটা জিনিস একটু মানিয়ে নিলে অনেক বেশি সুন্দর হয়। তো আমার দেখা যায় যদি প্রয়োজন হয় এ ধরনের কিছু, তাহলে আমি নিয়ে থাকি। কেউ যদি আমাকে বলে যে আমি সারাদিন কি কাজ করি, আসলে আমি নিজেও উত্তর দিতে পারবো না যে আমি সারাদিন কি কি কাজ করে থাকি। কিন্তু এতটা পরিমাণে ব্যস্ত থাকি যে এটা সেটা টুকটাক অনেক কিছুই গুছিয়ে নিতে হয়। গতকাল রাতের বেশ কিছু বাজার এনেছিলাম। এগুলো না যেগুলো ফ্রিজে রাখার প্রয়োজন ছিল বাকিগুলো তো গুছিয়ে রেখেছি। তবে এই ধরনের ড্রাই খাবারগুলো তো বাহিরে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে, যার কারণে এভাবেই রেখে দিয়েছি। এখন সকালবেলা নাস্তাটা শেষ করি এই কাজগুলো গুছিয়ে রাখছি। এভাবে করে আমি প্রায় সময় একসাথে অনেকগুলো বাদাম হোক বা ডাল চাল এগুলো একসাথে নিয়ে রাখি, যাতে বেশ অনেক দিন চলে যায়। আর আমার মনেও থাকে না, যদি একসাথে না কিনে আনি পরে আমি ভুলে যাই, প্রয়োজন হলে আর হাতের কাছে থাকে না। তো যার কারণে যখন আনি অল্প পরিসরে হোক একসাথে বেশ অনেক পদের নিয়ে আসি। তো যাই হোক, এর মধ্যে আমি জারগুলো খালি করে এগুলোতে যা যা প্রয়োজন ওগুলো দিয়ে রিফিল করে নিচ্ছি। আর কাচের জারগুলো না এখানে যে কোনো লোকাল মার্কেটেই অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক আপুরা এটাও জিজ্ঞেস করে থাকেন।
আর এগুলো যেই ছোট জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অনেক সস্তায় কিনেছিলাম। এক একটা জারের দাম ছিল 350 পয়সা করে, এরকমই ছিল, বেশ অনেক দিন আগে কিনেছিলাম। একসাথে 3টা জার নিয়েছি, একটা ভেঙে গিয়েছে হাত থেকে পড়ে, আরও 2টা আছে। তবে আমার বাসার বেশিরভাগ জারগুলোই না কাচের থাকে, যেগুলোতে আমি রেগুলার বাদাম সেই সাথে বিভিন্ন ধরনের খাবার রেখে থাকি। তবে কিছু জার থাকে যেগুলো আসলে আমি চিন্তা করছি যে কাচেরই ব্যবহার করব, তারপরে কেন যেন হয়ে ওঠে না। রেগুলার যেমন চা পাতা, দুধ, তারপরে হচ্ছে চিনি যেগুলোতে রাখি, এগুলো তো আমার দিনে যে কতবার করে ব্যবহার করতে হয়, প্রয়োজন লাগে। তো কখন যে হাত থেকে পড়ে যে বিপদ ঘটিয়ে ফেলি, যার কারণে আসলে আপাতত এটা আমি প্লাস্টিকের জারেই রাখছি। শুকনা বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি, সবগুলো নির্দিষ্ট জায়গায় রেখে এসে আমি ভাবলাম যে একটু করে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিই। এই ধরনের কাজগুলো কিন্তু ছোট হলেও সময়টা বেশি লাগে। এই কাজগুলো না আমি বিকেলের দিকেই গুছিয়ে রেখেছিলাম, আজকে ভাবলাম এখন ব্লেন্ড করে নিই। যদি একসাথে এগুলো কেটে বেছে এখন ব্লেন্ড করতে যেতাম, পুরোটা দিনই মনে হয় চলে যেত। তো এই ধরনের ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেগুলো কিনা একজন গৃহিণীকে অনেকটা সাহায্য করে। ছোটোখাটো কিছু টিপস মেনে কাজগুলো গুছালে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। অনেক আপুরাই বলেন যে আপু আপনি কিভাবে ঘর বাড়ি এত পরিপাটি রাখেন, এত গোছানো থাকে। এই তো এভাবে করি, আসলে হাতে একটু সময় পেলে ক্লিনিংয়ের কাজগুলো গুছাই বা ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে থাকি। তবে সব সময় যে আমার বাসা একেবারে পারফেক্ট গোছানো থাকে তা কিন্তু না। ঘর মানেই এলোমেলো হবে, অগোছালো হবে, এটা খুবই স্বাভাবিক। এটা কোনো হোটেল না যে সব সময় একেবারে পরিপাটি যেভাবে থাকে না, বিছানাগুলো একেবারে গুছকাজ করা, এরকম তো সব সময় থাকে না। বাচ্চাদের ঘর এলোমেলো হয়, তারপরও সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কখনো হয়তো বা সাথে সাথে গুছিয়ে নিই, কখনো কিছুটা সময় লাগে। তবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায়, আর যে কোনো কাজ একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে পরে কাজটা না করতে পারলে দেখবেন ভালোও লাগে না। যখন সংসারে গুছকাজ করার কাজ অথবা পরিপাটির করার কাজটা আয়ত্ত করা যায় বা রেগুলার একটা রুটিনের মতো কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তখন না ওই জিনিসটা না করলে ভালোও লাগে না। তো আমার অভ্যাসটা ঠিক দিন দিন এরকমই হয়ে গিয়েছে। কোনো কাজ যদি এলোমেলো দেখি আমার ভালো লাগে না, সেটা ঘরের পাপোশই হোক না কেন একেবারে পারফেক্ট হতে হবে। তবে হ্যাঁ, ওই যে বললাম মাঝে মধ্যে তো এলোমেলো হয়, তো চেষ্টা করতে হবে একটা সময় ঠিকই সবকিছু গোছানো পরিপাটি হয়ে যাবে। আর এখানে না আমি বিকেল করে একটু বানিয়ে নিয়েছি পিৎজা, যার কারণে আগে থেকে একটু করে ডোটা রেডি করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি ইস্ট, সেই সাথে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। প্রথমে আমি একটু অল্প করেই দিয়েছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে যে না আরো 1/2 কাপের মতো পানি লাগবে, তো সেটা আমি শেষের দিকে দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে ইস্টের সাথে মিশিয়ে নিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিলে না ইস্টটা খুব ভালোভাবেই অ্যাক্টিভ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন, ভালোই হয়, খারাপ হয় না। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, তারপর 1/2 কাপের মতো দিয়ে এটাকে আমি ভালো মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চাইলে হাত দিয়েও মেশানো যায়, তবে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশে যায়। এর মধ্যে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি তেল, যেটা রান্নার রেগুলার আমরা ব্যবহার করি। তারপর এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু এটা কিছুটা আঠালো থেকে অনেকটা শক্ত হয়ে আসবে, আর স্প্যাচুলাতে দেখবেন আর লেগে আসবে না। তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এই তো আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম থাকবে। ডোটাকে হাত দিয়ে মেশানোর পরও দেখবেন হাতে লেগে আসবে না, খুব সুন্দর একটা ক্লিয়ার ডো রেডি হয়ে যাবে। তারপর এটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যত বেশি গরম পড়বে ডো কিন্তু তত বেশি তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়।
তো একটু সময় লাগবে, যেহেতু এখন ওরকম পরিমাণে গরম পড়ছে না। তারপরও 40 থেকে 50 মিনিটের মধ্যে ওটা রেডি হয়ে যায়, তেমন একটা সময় লাগে না। আর কোনো কোনো ক্ষেত্রে তো তার আগেও হয়ে যায়, যদি চুলার পাড়ে রান্নাবান্না থাকে তখন দেখা যায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এর মধ্যে আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। তারপর চা নিয়ে চলে এসেছি সোজা বাহিরে। এতদিন তো বেশ ভালোই রোদ ছিল, তবে আজকে 2 দিন যাবত আবার একটু মেঘলা মেঘলা থাকে আকাশটা। বিকেল হয়ে এলেই আকাশে একেবারে মেঘ ঢেকে কালো হয়ে যায়, মনে হয় এই বুঝি বৃষ্টি চলে আসবে। তো মাঝে মধ্যেই দেখা যায় বৃষ্টি তো আর হয় না, পরে ঠিকই রোদ উঠে যায়। বাহিরে এসে কিছু সময় বসেছি। এই সময়টা না আমার অনেক বেশি ভালো লাগে, সারাদিনের কাজের ক্লান্তি মনে হয় এক নিমেষেই দূর হয়ে যায়। বাহিরে এত স্নিগ্ধ বাতাস ছিল, সেই সাথে এক কাপ চা নিয়ে বসেছি, নিজের মতো করে কিছুটা সময় কাটালাম। তারপর এখানে জোনাদের বাবা বেশ কিছু চারা এদিক থেকে ওদিক লাগিয়ে দিয়েছে। যেহেতু প্রথমে একসাথেই লাগিয়েছিল, তো এগুলো সবগুলি মাশাআল্লাহ উঠেছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে। কিছু ছিল কুমড়ার চারা আর ছিল কিছু লাউয়ের চারা। মাশাআল্লাহ এত সুন্দর করে হয়েছিল। প্রথমে তো ভাবছিলাম যে নাম এগুলো হয়তো বা হবে না, পরে দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে। তবে এই বাসায় আসার পরে আমাদের এই সুযোগটা হয়েছে, তার আগে তো আসলে এই সুযোগ ছিল না। মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছিল। বাহিরে কিছু সময় বসে আমি বাসায় চলে এসেছি। ময়দার যে ডোটা রেডি করে রেখেছিলাম ওটাও খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটার থেকে এক্সট্রা যে পাতা, সে সাথে বাবলগুলোকে আমি হাত দিয়ে একটু করে চেপে চেপে বের করে নিয়েছি। পিৎজা মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর ডোটা দিয়ে খুব ভালো করে এটার উপরে রেখে আমি হাত দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। অত ভালো তো আর পারি না, আসলে যতটুকু হয় আর কি ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমি যতটুকু সম্ভব রাউন্ড করার চেষ্টা করেছি, এরকম গোলাকার করে দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু করে মাঝখান থেকে দাগ কেটে দিয়েছি। এর মধ্যে পিৎজা সস হলে খুবই ভালো হয় আর খেতেও কিন্তু খুব মজা হয়, তবে আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, যার কারণে এখানে আমি সামান্য একটু টমেটো সস আর একটু চিলি সস মিশিয়ে এটাকে ভালো করে একটা চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ, সেই সাথে কিছু চিকেন সসেস। তবে আমি প্রায় সময় চিকেন দিয়েও বানিয়ে থাকি, আবার অনেক সময় এগুলো দিয়েও বানাই, মানে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে আর কি। তবে যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু কম বেশি চিকেন সসেস খাওয়াই হয়ে থাকে। তারপর এর মধ্যে আমি কিছু অলিভস দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, সামান্য একটু অরিগানো দিয়ে আবারও উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। পিৎজা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি আপনার মনের মতো সাজিয়ে নিতে পারবেন, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন ওই অনুযায়ী টপিংগুলো দিয়ে তারপর এটাকে আমি 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। পিৎজা কিন্তু সবসময় হাই হিটে বেক করতে হয়, তা না হলে এটা ফ্লাফিনেসটা থাকে না। আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 12 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছিলাম। 15 মিনিটের মতো দিয়েছি, তবে দেখলাম যে প্রায় হয়ে গিয়েছে, তাই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকে আরও বেশি কালার পছন্দ করেন তো 15 মিনিটের মতো দিয়ে বেক করে নিলেই হয়ে যাবে। তারপর এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হতে পারিনি, মানে বের করে তারপরে নিয়ে এটাকে আমি কেটে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। আর ভিতরে ব্রেডটা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, একেবারে অনেকটাই ফ্লাফি হয়েছে। আচ্ছা, সেম রেসিপি দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্রেড অথবা বান যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।